একটা বাক্য ট্রান্সলেশন করি এবং কিভাবে সেটা হচ্ছে যে একটা সঠিক অনুবাদে নিয়ে আসা যায়, রাইট? স্ট্রাকচারটা কিভাবে ফলো করতে হবে। সো আমাদের কারেক্টনেস অফ টেন্স এর আমরা পেয়ে গেছি, কিন্তু এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, যেটা নিয়ে অনেক জায়গায় মানে রাইটিং কোর্স বলতে আসলে সেন্টেন্সের স্ট্রাকচারই বোঝানো হয় বাংলাদেশে ব্রড সেন্স। তো সেই জায়গাতে আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়েও বেসিক কিছু আলাপ করব, যে এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার। এই বাক্যের এই ফাংশনটা এইভাবে কাজ করে, এইখানে এই বাক্যের এই জায়গাটা বড় করা যায়, এখানে ছোট করা যায়। সো প্রথমে আমরা শিখবো যে কিভাবে ছোট্ট একটা বাক্য নিখুঁত হতে পারে। সেকেন্ডে আমাদের দেখতে হবে যে এই ছোট বাক্যটাকে আমরা কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্সিটিতে নিয়ে যেতে পারি। রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সম্ভবত আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, যে কিভাবে নাউন ফ্রেজ ব্যবহার করতে হয় ইন ইউর একাডেমিক রাইটিং অর এনি কাইন্ড অফ অ্যাডভান্সড রাইটিং। কিভাবে ব্যবহার করলে এটা আসলে প্রফেশনাল লাগে, এবং এটা সামান্য জায়গায় চেঞ্জ করলে কিভাবে মডিফিকেশন করা লাগে। এটার জন্য ইন্টারমিডিয়েটে খুব ভালো গ্রামার আছে। ইন্টারমিডিয়েটে আপনারা দেখবেন যে মডিফায়ার বলে একটা চ্যাপ্টার আছে। সো মূলত মডিফায়ারটা দেওয়া হয়েছে যে একটা সিঙ্গেল শর্টের বাক্যকে কিভাবে আমরা খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারি এবং কোথায় আমরা এটাকে মডিফাই করতে পারি, একটা অনেক বড় আইডিয়াকে আমরা ছোট্ট একটা পরিসরের ভেতরে কিভাবে নিয়ে আসতে পারি। দ্যাটস ওয়াই মডিফায়ার চ্যাপ্টারটা দেওয়া হয়েছে। সো আমি রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কারোর কাছে ইন্টারমিডিয়েটের গ্রামার বই থাকে অথবা না থাকে, আশেপাশে কারোর থাকে, তাহলে অবশ্যই আপনার মডিফায়ার চ্যাপ্টারটা পড়ে নেবেন এবং নিজে দায়িত্বে পড়ে নেবেন, যেহেতু এই কোর্সের সাথে এটাকে ম্যাচ করবে। আমি যেহেতু মডিফায়ার পড়াবো না, আমি মডিফায়ারের চেয়ে একটু উপরের কিছু পড়াবো। কিন্তু মডিফায়ারটা পড়লে কি হবে যে আপনি আসলে ক্লিয়ার হতে পারবেন যে কোন জায়গাটাতে আমরা আসলে সেন্টেন্সের কাজ করতে পারি, মানে কোন জায়গাটা আমরা সুন্দর করতে পারি, তাই না? বাড়ি তো সবাই বানায়, এখন ইন্টেরিয়র ডিজাইনের উপর ডিপেন্ড করে যে রুমটা কত সুন্দর লাগবে। সো ইন্টেরিয়র ডিজাইন মানে কি, বাড়ি তো আর চেঞ্জ হচ্ছে না, জাস্ট ভেতরের একই জিনিসকে আমরা রিঅর্গানাইজ করছি। সো দিস রিঅর্গানাইজেশন এটাই কিন্তু একটা জিনিসকে সুন্দরভাবে প্রেজেন্ট করে, তাই না? অনেকের আছে না খুব টাকা পয়সা আছে কিন্তু তার চয়েস। আপনারা কেউ মিলনের বাড়ি দেখছেন? ওই যে একজন ঢাকায় বিখ্যাত লোক আছে যে পোস্টার লাগায় খুব বিখ্যাত ছিল, মানে সে খুব অদ্ভুত অদ্ভুত জায়গায় পোস্টার লাগাইতো। জাতীয় পার্টির মিলন। তো ওনার কিছু বাড়ি আছে। আজিমপুরে কেউ এখানে থাকেন কিনা আমি জানি না, যদি থাকেন তারা তার বাড়ি দেখে থাকবেন, এবং খুবই অদ্ভুত বাড়ি। মানে সাধারণত কারো কাউ কেউ দেখলে এটা তার বমি আসবে ইনসেন্স। সো আপনারা অনলাইনে মাঝে মাঝে ভাইরাল হয় যে বাড়ি বানিয়েছে, বাড়ির মধ্যে এই ঝাউ বাতি, মানে যেগুলো ওখানে স্যুট করে না সেগুলো দিয়ে রাখছে জাস্ট টু শো অফ। সো আবার কিছু কিছু জায়গা আছে যেমন আমার এলাকা, সেখানে হচ্ছে যে বাড়ির ভেতরে কোনো প্লাস্টার নাই কিন্তু বাইরে হচ্ছে টাইলস দেয়া। এটা অবশ্য সায়েন্স আছে, কিন্তু বাইরে টাইলস দেয়, বলেন তো কেন? এটা দুইটা উদ্দেশ্য আছে। এটা আপনারাও দেখবেন যে অনেকেরই আছে এটা। আমাদের এদিকে হচ্ছে পানি তো লোনা পানি আর কি যেটা বলে। তো এই পানির কারণে আসলে ক্ষয় হয় অনেক বেশি দ্রুত। এটার বাইরেও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে টু লেট পিপল নো দ্যাট দ্যাট আই হ্যাভ মানি। অনেকেই আছে যেটা এই কারণেই করে। এক্স্যাক্টলি। সো আমাদের কিন্তু ভেতরে ইন্টেরিয়র ডিজাইন ভালো করতে হবে, রাইট? এবং ঢাকাতে অনেক বাড়ি আছে, যেমন আমি যে বাসায় থাকি, বাসার বাইরে কেউ দেখলে মনে করবে ভাই রে এই বাসায় কেউ থাকে নাকি মানুষে, মানে আন্ডার কনস্ট্রাকশন তো, এর বাইরে একদম কিছুই নাই, বাট ভেতরে ইন্টেরিয়র খুবই সুন্দর। আরে ক্লিয়ার? সো সেন্টেন্সের আসলে মডিফিকেশন করা মানে হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইন করা, লাইক দ্যাট। সো আপনি ইন্টেরিয়র কত সুন্দর করবেন, দ্যাটস হাউ ইট উইল লুক লাইক অ্যান্ড পিপল উইল অ্যাপ্রিসিয়েট ইট। আই মিন, পিপল বলতে মার্কিং উইল অ্যাপ্রিসিয়েট ইট, দ্য ইউ শুড বি মার্কড। একজন বলে যাতে ট্যাক্স না দেয়া না লাগে। না, ট্যাক্স তো সবার জন্য ম্যান্ডেটরি না, ট্যাক্স ফাঁকি দিলে কোনো অসুবিধা নেই। ট্যাক্স দেওয়ার কিছু নিয়ম আছে, আপনার কি জানেন? হালকা করে বলি যাতে জীবনে কাজে লাগে। যদি আপনি দুর্নীতিবাজ হন তাহলে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি ট্যাক্স দিবেন। ধরেন আপনার ইনকাম 30 লাখ টাকা, আপনি 30 লাখ টাকার জায়গায় 3 কোটি টাকা ইনকাম দেখায় কি করবেন? ট্যাক্স দিবেন, যাতে করে ওই বছরে আপনি 3 কোটি টাকা ইনকাম করতে পারেন। তাহলে পরের বছরে আপনি 8 কোটি টাকা ইনকাম করলেও কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। ওকে, দ্যাটস দ্য প্ল্যান। কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করে, নতুন রাজনীতি করে, তারা সবসময় ট্যাক্স কম দেয়। ঠিক আছে, তারা এই জিনিসটা বুঝে না, মানে
দ্যাটস ওয়াই এরা কট খায়, আদারওয়াইজ খাইতো না, একটু চালাক হলে বেঁচে যাইতো। কিছু টাকা সরকারকে দিলাম নাকি, 30 লাখ টাকা দিলে আর কি যায় আসে 3 কোটিতে, কিন্তু দিবে না। আপনার কি বাজির শব্দ শুনতে পাচ্ছেন? ভেরি গুড। পাবেন, কারণ পুরান ঢাকায় এখন নির্বাচন হচ্ছে, নেচে নেচে নির্বাচন। ওকে, বেসিক এলিমেন্টস অফ আ সেন্টেন্স, দ্য বিল্ডিং ব্লকস। আই মিন আমরা কিভাবে একটা বাক্য তৈরি হয়, ধরেন ইটের পরে ইট সাজিয়েই তো একটা দেয়াল তৈরি হয়, এবং দেয়ালগুলো মিলেই একটা ঘর তৈরি হয়। সো তার মানে হচ্ছে যে একটা বাক্যকে আমরা একটা বিল্ডিং ব্লকস বলতে পারি, একটা বিল্ডিং বলতে পারি। সো এই বিল্ডিংটা কিভাবে তৈরি হয় সেটার আহ, যে উপাদানগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। আমি জানি যে এগুলোর অনেক কিছুই আপনারা অলরেডি জানেন, তবুও আমাদের জানতে হবে, মানে জানেন তাও আমাদের আরেকবার দেখা উচিত। যেহেতু সামনে আগাতে গেলে আমাদের পুরনো পড়াও একবার ঝালাই করে নেওয়া উচিত। সো আমাদের প্রথমে রয়েছে সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য। মনে আছে আমি যে সাবজেক্ট সম্পর্কে কিছুদিন আগে আলোচনা করেছি। সাধারণত আমার একটা ধারণা রয়েছে যে কোনো বাক্যে যদি কেউ কাজ করে তাহলে সেটাই সাবজেক্ট, কিন্তু কথাটা অর্ধেক সত্য। কারণ সাবজেক্ট সবসময় যে কাজ করবে এমনটাও সত্য নয়, সাবজেক্ট কাজ নাও করতে পারে। তো সাবজেক্ট হচ্ছে একটা পজিশন। টেকনোটা কি? ছোটবেলায় অনেকে বোর্ডে দাগাইতে পছন্দ করতো, তো এখন তো সেটাই করতেছে আবার। আপনার কেউ বোর্ডে লিখছেন কখনো? মানে বোর্ডে টিচারের নামে গালাগালি লিখতো ছেলে, ছোটবেলায় টিচার বন্ধু বান্ধবকে বুলি করে অনেক কিছুই লিখতো। সবচেয়ে বোর্ডে পড়ার মজা দেয় অনেক বেশি, তাই না? ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি যে সাবজেক্ট হচ্ছে একটা সত্তা, একটা আইডেন্টিটি, যে একটা জায়গাতে বসে, যে জায়গাটার নাম হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হলো সেই শব্দ বা শব্দগুচ্ছ যা বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেই ব্যক্তি বা বস্তুর নাম নির্দেশ করে। ঠিক আছে, এই কথা কিন্তু আগেও বলেছি। যেমন দি ওল্ড ওক ট্রি সোয়াইড জেন্টলি, মানে হেলে দুলে দুলছিল আর কি, পুরনো ওক গাছটি দুলছিল। রিডিং ক্লাসিক নভেলস ইজ হার ফেভারিট পাস টাইম। এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে যে ইংরেজিতে আসলে 3টা এলিমেন্ট আছে। কয়টা? 3টা সেম এলিমেন্ট আছে, যেটা আসলে সাইজ ম্যাটার করে। আই মিন সেটা কখনো ছোট, কখনো একটু মাঝারি, কখনো একটু বড়। ঠিক আছে, কি ম্যাটার করে? সাইজ ম্যাটার করে, বাট সেম এলিমেন্ট। এই এলিমেন্টস 3টাকে একসাথে বলে পার্ট অফ স্পিচ, অর্থাৎ বাক্যে যে পার্ট থাকে। সেম জিনিস হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ।
ঠিক আছে, পার্ট অফ স্পিচ, ফ্রেজ অ্যান্ড ক্লজ কি? সেম জিনিস, কি বলেছি? সেম স্লট, অবস্থান আর কি। অর্থাৎ এই তিনটা দ্বারা আমরা একই কাজ করতে পারি। কথাটা শুনে একটু খটকা লাগবে যারা প্রথমবার শুনছেন এটা, যে পার্ট অফ স্পিচ, ফ্রেজ অ্যান্ড ক্লজ সেম স্লটকে ফিল করে। অর্থাৎ ইংরেজিতে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটা নির্ধারিত অবস্থান আছে। আমি এর আগেও বলেছি যে অবস্থান জিনিসটা কি। অবস্থান হচ্ছে বাক্যের নানা ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরিতে এক একজন বসতে পারে। এটা হচ্ছে স্লট বলে। সিম স্লট বোঝেন না? সিম স্লট তো দেখছেন যে যেখানে সিমটা রাখতে হয়। তো এরকম নাউনের একটা স্লট আছে, প্রোনাউনেরও স্লট আছে। প্রোনাউনের স্লট আর নাউনের স্লট সেম। অ্যাডজেক্টিভের একটা স্লট আছে, অ্যাডভার্বের একটা স্লট আছে, প্রিপোজিশন একটা স্লট আছে, কনজাংশন একটা স্লট আছে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটা নির্ধারিত স্লট আছে। এবং মনে রাখতে হবে পার্ট অফ স্পিচ, ফ্রেজ অ্যান্ড ক্লজ সেম স্লটকে পূর্ণ করে। কি করে? রাইট। এই জন্য এটাকে কনস্টিটিউয়েন্সি বলে বা কনস্টিটিউয়েন্টস বলে। জিনিসটা আসলে একই। কনস্টিটিউশন মানে কি? সংসদীয় আসন, মানে বসার জায়গা, কোন এলাকা আর কি, মানে কার এরিয়া কত দূর। ঠিক আছে? সো ইংরেজিতে এটাকে বলে, মানে লিঙ্গুইস্টিক্সে বলে এটাকে কনস্টিটিউয়েন্সি। ওকে? তো এক একজনের বসার জায়গা এক এক রকম। আমি চেয়ারের কথা আগেও বলেছি গল্পে, তাই না? ওই চেয়ার থেকে আসন কথাটা আসছে, ওই আসন থেকে কনস্টিটিউয়েন্সি কথাটা আর কি ট্রান্সলেটেড করা হয়েছে ইন ইংলিশ। বোঝা গেছে? তার মানে সেম স্লট ফিল করবে। এখন আপনি একটু খেয়াল করেন, আমরা যদি একটা বাক্য লিখি, খুব ভালো করে দেখবেন, ইন্টারেস্টিং লাগবে। ধরেন আমাদের প্রিয় রহিম প্লেস ফুটবল। একদম কমন একটা বাক্য যেটা আমরা খুব ভালো করে জানি। সো রহিম প্লেস ফুটবল। এই বাক্যে দেখেন রহিম কোন জায়গায় বসেছে? সাবজেক্টের জায়গা, রাইট? উই নো দ্য সাবজেক্ট, ইউ হ্যাভ টু গেজ ইট। আই মিন, বাক্যে যাকে উদ্দেশ্য করে ভার্বটা দেয়া হচ্ছে, প্লেস কাজটা যার উদ্দেশ্যে, মানে প্লে ভার্বটা যার উপর ডিপেন্ড করছে এখানে, সেই হচ্ছে সাবজেক্ট। সো রহিম প্লেস ফুটবল। এই বাক্যের সাবজেক্ট কে? রহিম। রহিম কয়টা শব্দ? এঙ্গেজ করতে হবে ক্লাসে, ঠিক আছে? নাহলে ভালো লাগবে না। সো এনগেজ করেন। কয়টা শব্দ রহিম? একটা, রাইট? তার মানে এটা হচ্ছে একটা নাউন। সাবজেক্ট কে হতে পারে একমাত্র? ইংরেজি বাক্যে সাবজেক্ট হওয়ার দক্ষতা কার কার আছে? ক্ষমতা কার কার আছে? নাউন আর প্রোনাউনের। একমাত্র ইংরেজিতে নাউন আর প্রোনাউন ছাড়া। জি ভাই, আমি ছোট ভাইকে পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে একমাত্র সাবজেক্ট কে হতে পারে? নাউন আর প্রোনাউন। আমার সাথে এঙ্গেজ করতে হবে, দেন ইউ উইল গেট দ্য হোল থিং। তাহলে নাউন হতে পারে, রাইট? নাউন মানে কি? একটা শব্দ। কোন শব্দ? যে পার্ট অফ স্পিচ, যে কোনো একটা পার্ট অফ স্পিচ হতে গেলে একটা শব্দ হইতে হয়। এখন একটু খেয়াল করেন, দি ওল্ড ওক ট্রি সোয়াইড জেন্টলি। দেখেন দি ওল্ড ওক ট্রি, এইখানে কয়টা শব্দ আছে? চারটা। কোথায় বসেছে? এটা কার জায়গা? এই কনস্টিটিউয়েন্সির নাম কি? সাবজেক্ট না? মানে দেখেন আগে সাবজেক্টে কয়জন বসেছিল? একা। বিশ্ব ছাড়াই উঠিয়াছি আমি একা, তাই না? রহিম একা বসিয়াছিল। এখন রহিমের জায়গায় কয়জন বসেছে? চারজন। চারটা। কিন্তু কাজ কিন্তু একটাই। আপনি লোক চারজন হলেও কাজ কয়টা? একটা। অর্থাৎ একের অধিক শব্দ। কি বলেছি? একের অধিক শব্দ। একের অধিক
শব্দ যদি একটি শব্দের মতো কাজ করে, আমি নিচে লিখে দিয়েছি, একের অধিক শব্দ যদি একটি শব্দের মতো কাজ করে, একটি পার্ট অফ স্পিচের মতো ফাংশন করে, পার্ট অফ স্পিচ এর মতো ফাংশন করে, ফাংশন তো বোঝেন নাকি, কাজ করে আর কি, তাকে ফ্রেজ বলে। এখন আপনার যদি মনে হয় যে আপনি একটা বাক্যকে একটু জটিল করতে চান, তাহলে আপনি কোথায় করতে পারেন? আপনি নাউনের জায়গায় একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারেন। তাহলেই কিন্তু আপনার বাক্য বড় হয়ে যাচ্ছে, তাই না? দেখতে এবং সুন্দর লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে পাওয়ার অফ স্পিচ এবং ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটা হচ্ছে সাইজে অনেকগুলো ওয়ার্ড, আর একটা হচ্ছে একটা ওয়ার্ড, কিন্তু ফাংশন কিন্তু সেম। তাহলে এটাকে আমরা কি ফ্রেজ বলি? এটার নাম নাউন ফ্রেজ। আর ইউ ক্লিয়ার? যেহেতু এটা নাউনের জায়গায় বসেছে, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় বসেছে, এটার আলটিমেটলি নাউন ছাড়া কিছুই হতে পারবে না। প্রোনাউন ফ্রেজ বলে কিছু নাই নিশ্চয়ই, তাহলে এটাকে নাউন ফ্রেজ বলতে হবে। দেখেন এবার, রিডিং ক্লাসিক নভেলস ইজ হার ফেভারিট পাস টাইম। ইজ হার ফেভারিট পাস টাইম, এখানে সাবজেক্টে কে বসেছে? রিডিং ক্লাসিক নভেলস। এটা কয়টা শব্দ? তিনটা। তার মানে এটা কি পার্ট অফ স্পিচ? ফ্রেজ, এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। বুঝতে পেরেছি? তার মানে শব্দ যদি একটার জায়গায় দুইটা হয়ে যায়, ধরেন কনস্টিটিউয়েন্সি একটা, কনস্টিটিউয়েন্সি কয়টা? আসন একটা, কিন্তু বসছে একটার বেশি শব্দ। যখনই একের বেশি হয়ে যাবে, তখনই ওটা কি হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। কিন্তু কাম কিন্তু একই, মানে এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা ফ্রেজ শুনলেই কঠিন লাগে না, বাট আজকে থেকে আর কখনো কঠিন লাগবে না। যে দেখবেন যে আরে ভাই কি জিনিস, এটা একই জিনিস, মানে ইউ জাস্ট ডিফারেন্ট দ্য ওয়ে ইউ বিল্ড ইট। ওকে, তারপরে যেটা আছে সেটা কি? দেখেন, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। জাস্ট লুক এট দিস। আমরা প্রথমে কি পেয়েছি? উই হ্যাভ গট রহিম, দেন উই হ্যাভ গট দি ওল্ড ওক ট্রি, দেন আমরা কি পেয়েছি? হোয়াট ইজ লটেড। এইবার একটু আরেকটি ইন্টারেস্টিং লাগবে। দেখেন, হোয়াট ইজ লটেড আমরা যদি এটাকে সেপারেট করি, সেপারেট করলে আমরা একটা পূর্ণ বাক্য পাবো কিনা? একটা বাক্যের প্রধান বৈশিষ্ট্য কি? যে তার একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে কি? একটা পূর্ণ ভার্ব থাকবে, মানে টেন্স ভার্ব থাকবে। কি থাকবে? টেন্স অ্যান্ড ভয়েস। ওকে, টেন্স এবং ভয়েস মানে একটা ভার্ব থাকবে। সো হোয়াট ইজ লটেড, এটা কি এক প্যাসিভ ভয়েস না? এটা কি প্যাসিভ ভয়েস কিনা? ইয়েস। তার মানে এটা টেন্স মানে একটা পূর্ণাঙ্গ বাক্য হবার ক্ষমতা রাখে। এবার দেখেন, আমরা প্রথমে রহিম যেখানে বসিয়েছিলাম, রিডিং ক্লাসিক নভেলস যেখানে বসিয়েছিলাম, দ্য ওল্ড ওক ট্রি যেখানে বসিয়েছিলাম, সেখানে এবার আমরা একটা পূর্ণ বাক্য বসিয়েছি, হোয়াট ইজ লটেড। তাহলে এটাকে আমরা কি বলবো? রাইট, এটা হচ্ছে ক্লজ। তো তার মানে পার্ট অফ স্পিচ এন্ড ফ্রেজ অ্যান্ড ক্লজ এটা হচ্ছে সেম স্লট বা সেম কনস্টিটিউয়েন্সি ফিল করে, একই জায়গায় বসে। সো আপনি যেখানে নাউন বসাতে পারতেন, আপনি সেখানে অনায়াসে নাউন ক্লজ বসাতে পারবেন, সেখানে অনায়াসে নাউন ফ্রেজ ব্যবহার করতে পারবেন। এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি ইন্টেরিয়র ডিজাইন কত সুন্দর করবেন। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি?
ওকে, নাও আমি আপনার কাছে জিজ্ঞাসা করি যে আপনারা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বলতে কি বোঝেন। মানে আপনারাই বলেন, কমেন্ট সেকশনে সবাই বলবেন যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা সাবজেক্ট পেয়েছি, এরপরে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট আর একটা কমপ্লিমেন্ট। কি বুঝেন সেটা বলেন। একজন বলে সাবজেক্ট অবজেক্ট ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট সাবজেক্ট ও অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। কমপ্লিমেন্ট হচ্ছে নাউনের পরিপূরক। ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আবিষ্কার করব যে আসলে আমরা যখন টেন্সের স্ট্রাকচার পড়েছি, আমরা কোন পর্যন্ত পড়েছি? স্ট্রাকচারে কি কি লেখা থাকতো বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, রাইট? কারণ ওই পরের অংশটা কিন্তু বলা হতো না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোথাও লেখা দেখছেন আপনি? কোন বইয়ে দেখছেন একটু কোন? সবসময় কি লেখা থাকতো বলেন? কোথায় আমার শিটে কোথাও সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা আছে? সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন লেখা থাকতো, হায়েস্ট, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব পর্যন্ত থাকতো। কারণ হচ্ছে যে আসলে ভার্বের পরে কি বসবে এটা নির্ভর করে ভার্বের চরিত্র অনুযায়ী। কি অনুযায়ী? চরিত্র তো বোঝেন নাকি? বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তি আছে, মামুনুর রশিদ কাশেমি, তাকে কেউ চিনেন? এটা হচ্ছে ব্যক্তির উপর ডিপেন্ড করবে যে সে কতটা ক্যাপাবল, আই মিন, অফ হোল্ডিং অবজেক্টস আর কমপ্লিমেন্টস অর এনিথিং। তার মানে হচ্ছে যে ভার্বের চরিত্রের উপর নির্ভর করে যে ভার্বের পরে কি বসবে। ভার্বের তিন ধরনের চরিত্র আছে। কয় ধরনের? তিন ধরনের। এই চরিত্রটা ডিপেন্ড করবে, মানে ডিপেন্ড করাবে। একজন বলে সে তো খালি বিয়ে করে, তো আর কি করব? তা করবে না তো, বেটা মানুষ কি করবে? আহ তো তার মানে হচ্ছে তার চরিত্র অনুযায়ী নির্ধারিত হবে যে এর পরে কি বসবে। ঠিক আছে? কি বলেছি? কোন ভার্বের চরিত্র অনুযায়ী নির্ধারিত হয়, ন্যাচার অনুযায়ী নির্ধারিত হয় এর পরের অংশটা কি হবে। তো তিন ধরনের ন্যাচার আছে ভার্বের, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর একটা কি, লিঙ্কিং। তাহলে ভার্বের ন্যাচার কয়টা? তিনটা। যেমন আমরা একটা মজার বাক্য দেখতে পাই। আমি যদি বলি যে আই গো টু স্কুল এবং আই গো হোম, তো আমরা প্রথম বাক্যে দেখেন টুটা কেন ব্যবহার করেছি, দ্বিতীয়টা কেন করি নাই। এটার মধ্যে লুকায় আছে যে ভার্বের ন্যাচারটা। ঠিক আছে, আই গো টু স্কুল অ্যান্ড আই গো হোম। যারা ফাউন্ডেশন ব্যাচ করেছেন তারা কেউ আনসার করবেন না, করলে বাকিরা কিন্তু শিখতে পারবে না। সো দ্যাটস ওয়াই আপনারা আনসার করেন যারা একদম নিউ। আই গো টু স্কুল অ্যান্ড আই গো হোম, প্রথমটা আমরা টু বসিয়েছি, দ্বিতীয়টা কেন বসালাম না? বা প্রথমটা আই গো স্কুল লিখলে কি অসুবিধা ছিল? বাক্য তো কারেক্ট হচ্ছে, মানে মিনিং তো ঠিকঠাক থাকতেছে। মিনিং মানে সিম্যান্টিক্স। ফার্স্টে আবার বেস ফর্ম আসছে কোত্থেকে? স্কুল কি কোনো না ভার্ব নাকি?
মানে আমি যদি বলি আই গো স্কুল, তাহলে লিখলে অসুবিধা কি? আই মিন, আপনার কি মনে হয় যে লিখলে অসুবিধা কি? এই অসুবিধার মধ্যেই মূল জিনিসটা নিহিত আছে। নিহিত কি? যে ইংরেজিতে ভার্বে তিনটা চরিত্র আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অ্যান্ড লিঙ্কিং। আমরা যদি এটা বুঝি, তাহলে আমরা বুঝবো যে কেন এখানে আমরা টু এক্স্যাক্টলি ব্যবহার করেছি। ফার্স্ট অফ অল, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে। এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে যে একটা লক্ষ্যবস্তু থাকে। অবজেক্ট তো আপনারা বুঝেন, যে যারা আই পড়েছেন, ফিজিক্স পড়েছেন, তারা জানেন যে প্রতিফলন, প্রতিসরণ আছে, এবং চোখ নিয়ে একটা ব্যাপার আছে, যে চোখের মণিতে আপনার রিফ্লেক্ট হইলেই আপনি তখন অবজেক্টিফাই করতে পারেন। তো তার মানে হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের মানে 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 হচ্ছে ট্রানজিট করা। ট্রানজিট করা মানে কি? আমরা রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে, এগুলোকে ট্রানজিট বলি। ঠিক আছে, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া। তো আমার, ধরেন আমি খাচ্ছি, তো কি খাচ্ছি? আমার তো কিছু খাওয়ার, কিছু থাকা লাগবে। সো খাওয়ার উদ্দেশ্য কি? রাইস। বাঙালি তিন বেলা ভাত খায়, তো না হলে ভাত না খাইলে তো আমাদের আবার হয় না, রুটি খাইলেও ভাত খাওয়া লাগে। হোয়াট এভার। সো ট্রানজিটিভ ভার্বের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনো ভার্ব অবজেক্ট গ্রহণ করে কিনা? আমাদেরকে এত কঠিন করার কিছু নাই। কোনো ভার্বে যদি কি বা কাকে দ্বারা উত্তর আসে, তাহলে সেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে। এখন কথাটা একটু কঠিন হয়ে যায়। অবজেক্ট মানে হচ্ছে নাউন গ্রহণ করে। কি গ্রহণ করে? নাউন বা প্রোনাউন। অবজেক্ট আসলে কোন পার্ট অফ স্পিচ হয়? সবসময় নাউন আর প্রোনাউন হবে। হ্যাঁ, পার্ট অফ স্পিচ বলতে নাউন ফ্রেজও হতে পারে, নাউন ক্লজও হতে পারে। তার মানে অবজেক্টে একমাত্র নাউন এবং প্রোনাউন বসতে পারে, রাইট? তার মানে ট্রানজিটিভ ভার্ব নাউন গ্রহণ করতে পারে। কি বলেছি? কি গ্রহণ করতে পারে? নাউন গ্রহণ করতে পারে। সো লুক এট দিস। রহিম প্লেজ ফুটবল। আমরা প্লে ভার্বটাকে কোশ্চেন করি যে রহিম কি খেলে? ফুটবল খেলে, রাইট? কি খেলে? সো কি এর উত্তর আসছে। আমি কি করি এর উত্তর আসে কিনা? ইয়েস অর নো? তার মানে উত্তর আসে মানে এই নাউন গ্রহণ করতে পারে। আর ইউ ক্লিয়ার? যে নাউন গ্রহণ করার ক্ষমতাটাই হচ্ছে অবজেক্টিভিটি। অর্থাৎ সে অবজেক্ট গ্রহণ করতে পারবে। টেকিং অবজেক্ট মানে কি? টেকিং নাউন্স আফটার দ্য ভার্ব। মানে ম্যান্ডেটরি, আপনি যদি এই ভার্বটা ব্যবহার করেন, এরপরে নাউন মাস্ট ব্যবহার করতে হবে। আর ইউ ক্লিয়ার? না ব্যবহার করলে কি হবে? বাক্যটা ভুল হবে। এখন যে ভার্বকে কি বা কাকে দ্বারা উত্তর আসে না, সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে না, সেটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বে কি থাকে না? কি থাকবে না? অবজেক্ট থাকবে না। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না আসে, অবজেক্ট থাকবে না। অবজেক্ট থাকবে না মানে কি? মানে হচ্ছে সে নাউন গ্রহণ করতে পারবে না। সে সরাসরি নাউন গ্রহণ করতে পারবে না। কি পারবে না সে? নাউন অ্যাকসেপ্ট করতে পারবে না। এখন এখানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। আপনি এবার গো ভার্বটাকে কোশ্চেন করেন তো, যে আমি কি যাই, উত্তর আসে? আমি কাকে যাই, উত্তর আসে? আসে কিনা? না। তাহলে স্কুল কোন পার্ট অফ স্পিচ? তাহলে কি নাউন কি ওর পরে বসতে পারবে? সরাসরি আপনি নাউন ব্যবহার করলে বসতে পারবে? ইয়েস অর নো? পারবে না। ইনট্রানজিটিভ ভার্ব সবসময় তারপরে কি গ্রহণ করে? অ্যাডভার্ব গ্রহণ করে। যদি আপনি বসাতে চান, তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। এখন ধরেন কেউ অ্যাডভার্ব নয়, কিন্তু তাকে আপনি ইনট্রানজিটিভ ভার্বের পরে বসাবেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওইটাকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তাহলে একটা নাউনকে অ্যাডভার্বে রূপান্তর করার কৌশল হচ্ছে ওই নাউনের আগে প্রেপোজিশন ব্যবহার করা। কি করা? যে কোনো নাউনকে
অ্যাডভার্বে রূপান্তর করার কৌশল হচ্ছে ওই নাউনের আগে প্রিপোজিশন ব্যবহার করা। কি বলেছি? এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। সো নাউনকে যদি আপনি অ্যাডভার্ব করতে চান তাহলে প্রিপোজিশন প্লাস নাউন ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে আমরা যদি ধরেন আপনার একটা ভার্বের, ধরেন আপনার হচ্ছে আপনি দেয়ালে একটা স্টিকার লাগাবেন এবং আপনার স্টিকারে আঠা আছে, অথবা দেয়ালেও আঠা আছে, কোনো একটা। তো দেয়ালে আঠা আছে অথবা স্টিকারে আঠা আছে, তাহলে কি আপনার আলাদা করে আঠার দরকার আছে? আপনি দেয়ালে দিলেই কি হবে? স্টিকারটা লেগে যাবে। তো ট্রানজিটিভিটি মানে কি? ওই ভার্বের নাউন গ্রহণ করার ক্ষমতা। ওর পরে যদি আপনি নাউন ব্যবহার করেন, সে নাউন সরাসরি গ্রহণ করবে। কিন্তু ধরেন আপনার দেয়ালেরও আঠা নেই, আপনার স্টিকারেও আঠা নেই, এখন আপনার কি করতে হবে? বাজার থেকে আঠা কিনে আনতে হবে। সেই আঠাটাকে ইংরেজিতে বলে প্রেপোজিশন। সেই আঠাকে ইংরেজিতে কি বলে? প্রেপোজিশন। দ্যাটস ওয়াই আপনি যদি গো এর পরে স্কুল ব্যবহার করতে চান, এখানে আপনাকে যে কোনো একটা প্রেপোজিশন ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু মিনিং। যে প্রেপোজিশন ব্যবহার করার ফলে এই টু স্কুল আসলে কিসে রূপান্তরিত হলো? অ্যাডভার্বে নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজে? কিসে রূপান্তরিত হলো? অ্যাডভার্বে রূপান্তরিত হলো। আলটিমেটলি অ্যাডভার্বিয়ালে রূপান্তরিত হয়েছে, একই জিনিস। সো ফ্রেজ ক্লজ, যেহেতু শব্দ একটার বেশি হয়ে গেছে, তাই না? এখানে তো টু স্কুল কয়টা শব্দ? দুইটা শব্দ না? সো আমরা বলেছি একের অধিক হলে কি হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। যখন একটা থাকবে তখন পার্ট অফ স্পিচ হবে। সো দেখেন, আই গো টু স্কুল, এখানে টু স্কুল কিন্তু অ্যাডভার্ব। তার মানে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আপনি যদি কোনো শব্দ ব্যবহার করতে চান, আই মিন কোনো নাউন ব্যবহার করতে চান, সেই নাউনকে আপনাকে কিসে রূপান্তর করতে হবে? অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। এখানে দেখেন, আই গো হোম, আমরা জানি হোম কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। তো এখানে আমার টু লেগেছে নাকি? লাগছে? কেন কেন লাগে নাই? কারণ ও তো নিজেই অ্যাডভার্ব, তো আমার টু কেন লাগবে? দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। যেমন আমি যদি বলি আই নো ওয়্যার লিভস, হোমকে ইংরেজরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে, আমাদের কিছু করার নাই। ওকে। আবার তারা নাউন হিসেবে ব্যবহার করে যদি ভার্বটা স্ট্যাটিক ভার্ব হয়, সেটা আমরা পরে আলাপ করব। সো দেখেন, আই নো ওয়্যার হি লিভস, আই ওয়েন্ট ওয়্যার হি লিভস। এখন আমি বলেছি যে ভার্বের ন্যাচার অনুযায়ী ডিপেন্ড করবে যে এরপরে কি বসবে। সো আই নো ওয়্যার হি লিভস, দেখেন আপনার এটা নিচে দাগ আছে এবং দুটার নিচেই দাগ আছে ওয়্যার হি লিভস। এখন আপনাকে প্রশ্ন করলে এটা কোন ধরনের ক্লজ, আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? ইজি ব্যাপার। নো ভার্বটা কি, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? নাউন। আর ওয়েন কি ভার্ব? ওয়েন কি ভার্ব? ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? কি, অনেক ইজি না? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে পড়ে, আপনি দেখবেন জব সলিউশনে আছে। সবচেয়ে টাফেস্ট পার্ট আর কি। ভেরি ইজি ইফ ইউ নো দ্য রিয়েল গ্রামার। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে ভার্বের ন্যাচের উপর ডিপেন্ড করবে এক্স্যাক্টলি ওর পরের শব্দটা কি। ওয়েন ভার্বটা যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, আমরা বলেছি ইনট্রানজিটিভ ভার্বের পরে যেটাই বসবে এটা অ্যাডভার্ব হবে, আর ট্রানজিটিভ ভার্বের পরে যেটা বসবে এটা নাউন হবে। আমি বলেছি যে হোমকে ইংরেজিতে অ্যাডভার্ব হিসেবে বিবেচনা করা হয়। এখন আমরা কি ইংরেজি ভাষা চেঞ্জ করতে পারবো? পারবো না। যেহেতু ওটা অ্যাডভার্ব বিবেচনা করা হয়, তারা এটা বলেই দিছে যে এটা অ্যাডভার্ব, সো উই ক্যানট চেঞ্জ ইট।
ঠিক আছে? তাহলে ভার্বের পরে এক্স্যাক্টলি কি বসবে এটা ভার্বের ন্যাচারের উপর ডিপেন্ড করে। ভার্বটা যদি ট্রানজিটিভ হয় এরপরে সরাসরি নাউন বসবে। ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় এরপরে কিছুই ব্যবহার করা যাবে না, আই মিন নাউন ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করতে চান কিছু, সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। অ্যান্ড দেন দেয়ার কামস লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি গ্রহণ করে? এটা হচ্ছে কমপ্লিমেন্ট গ্রহণ করে। কমপ্লিমেন্ট জিনিসটা বুঝতে গেলে আমাদের একটু ম্যাথমেটিক্সের দিকে, একটু জিওমেট্রি ফলো করতে হবে। ধরেন কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পূরক। আপনারা পূরক কোণ পড়ছেন না? ক্লাস 3-তে আছে এটা, পড়ছেন কিনা? সো বললেন যে দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। আমরা ছোটবেলায় পড়ছি ইয়োর কান্ট্রি মানে আওয়ার কান্ট্রি, প্যারাগ্রাফ লেখার। সো সেখানে আমরা লিখতাম একদম শুরুতেই দি নেম অফ মাই স্কুল ইজ অমুক, দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। সো লুক এট দিস, আমরা যখন একটা পূরক কোণের ডেফিনেশন পড়ি, পূরক কোণ কি হয়? দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে, রাইট? তো এই পূরকের ইংরেজি কিন্তু কমপ্লিমেন্ট। একই জিনিস, আপনার পূরক সেটও পড়েছেন। সো দুইটার অর্থ একই। এখন দেখেন দি নেম অফ মাই স্কুল ইজ আহসানিয়া হাই স্কুল অর এনিথিং। সো দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। আপনি এটাকে রিভার্স করে লেখেন তো, দেখেন তো বাংলাদেশ ইজ দ্য নেম অফ মাই কান্ট্রি হয় কিনা। অর্থাৎ আপনি সাবজেক্টকে কমপ্লিমেন্টে দিলেন আর কমপ্লিমেন্টকে সাবজেক্টে দিলেন, দুইটা ইজ ইকুয়াল হচ্ছে কিনা। কিন্তু আপনার সেই সবচেয়ে প্রিয় বাক্য আই ইট রাইস বা আই প্লে ফুটবল, দেখেন তো আই ইজ ইকুয়াল টু ফুটবল হয় নাকি? তাহলে যে যে ভার্বগুলো দুইটি সমান জিনিসকে যুক্ত করে, অর্থাৎ এই যে পূরকক্ষণকে যুক্ত করে, দুইটা মিলেই বাক্যটা হচ্ছে 45-45, রাইট? এই জন্য এর নাম হয়েছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা কমপ্লিমেন্ট কি করে আইডেন্টিফাই করব? কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করার একটা ইজি ওয়ে হচ্ছে যে এখানে একটা লিঙ্কিং ভার্ব থাকবে, এবং সেই লিঙ্কিং ভার্ব যেটাই হোক না কেন সেটা বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যাবে। যেমন শি লুকস বিউটিফুল, দেখেন আপনি লুকসের জায়গায় যদি ইজ লেখেন অর্থ একই দিবে, শি ইজ বিউটিফুল। আর ক্লিয়ার? ইজি না অনেক? জাস্ট এটাকে আরেকবার রিথিঙ্ক করতে হবে। আমরা আপনাকে তালিকা দিয়ে দিব যে কোন ভার্বগুলো লিঙ্কিং ভার্ব, ওকে? তাহলে লিঙ্কিং ভার্বের পরে যে অংশটা থাকে ওটাকে আমরা ইংরেজিতে কি বলি? কমপ্লিমেন্ট বলি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরণ করা। এখন আপনি হচ্ছে যে জাস্ট এটাকে বাক্যে আলাদা কোনো ফাংশন করছে না, এটা বাক্যের কমপ্লিটনেসের জন্য এটা কাজ করছে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে কমপ্লিমেন্ট। ওকে, টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এবং এখানে সাধারণত লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয় যে ভার্বের অর্থ হচ্ছে ইজ ইকুয়াল টু। এর অর্থ কি? ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু। এবার দেখেন প্রত্যেকটা আপনি যদি চেঞ্জ করেন, বাংলাদেশ ইজ দ্য নেম অফ মাই কান্ট্রি, এখানে লেখেন বাংলাদেশ ইজ ইকুয়াল টু দ্য নেম অফ মাই কান্ট্রি, রাইট? সব জায়গায় একটা সমান চিহ্ন বসাই দিলে দেখবেন দুই পাশ সমান হয়ে যাবে। এটা আমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু আমাদের তো এত ভাবতে হবে না। আমরা লিঙ্কিং ভার্বের তালিকাটা জানলে আমরা বুঝতে পারবো যে এই ভার্বগুলোর পরে যেটা আছে এটা অবভিয়াসলি কমপ্লিমেন্ট। এখন আমাদের কমপ্লিমেন্ট জেনেও তো কোনো লাভ নেই, আমাদের জানতে হবে যে কমপ্লিমেন্টে কারা বসতে পারে, রাইট? কমপ্লিমেন্টে ইংরেজিতে তিনটা জিনিস বসে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ লোকেশন। ইংরেজিতে সাধারণত কমপ্লিমেন্ট হিসেবে কখনোই অ্যাডভার্ব ব্যবহৃত হয় না, কিন্তু একটা বিশেষ শ্রেণীর অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন আপনি যদি দেখেন আই অ্যাম ঢাকা, বা আপনি নর্মালের কথা চিন্তা করেন আই লিভ ঢাকা, ঠিক আছে? আই লিভ ঢাকা। একটু আগে আমরা পড়লাম যে কেন আমরা ইন এখানে ব্যবহার করেছি। ইন ব্যবহার না করলে বাক্যটা কেন ভুল হবে? বলেন তো, লিভ কোন ভার্ব? লিভ কোন ভার্ব? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ, রাইট? এবং ঢাকা ইজ এ নেম অফ এ প্লেস, রাইট? ঢাকা তো একটা স্পেসিফিক জায়গার নাম, তার মানে এটা নাউন।
যে কোনো জায়গার নাম তো নাউন। তাহলে লিভ ভার্বটা কি নাউন গ্রহণ করতে পারবে? আই লিভ ঢাকা হবে? ইনট্রানজিটিভ ভার্বের পরে আমাকে কি ব্যবহার করতে হবে? অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো ইন ঢাকা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু শুধু ঢাকা দিলে কিন্তু ঢাকা নাউন, রাইট? বুঝাতে পেরেছি? একদম ইজি। লিভ ভার্বটা ইনট্রানজিটিভ, সুতরাং এরপরে আমাকে অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। কখনোই ঢাকা ব্যবহার করা যাবে না, শুধু ঢাকা হবে না। আই লিভ ইন ঢাকা মানে ইন ঢাকা লিখতে হবে। কেন? কারণ ওখানে অ্যাডভার্ব বসবে তাই। এবার দেখেন, আমরা বলেছি কমপ্লিমেন্ট হিসেবে শুধুমাত্র তিনটা জিনিসকে গ্রহণ করে। একটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ লোকেশন, অর্থাৎ স্থান বোঝায় এমন কোনো অ্যাডভার্ব। অন্য কোনো অ্যাডভার্ব কিন্তু ব্যবহৃত হবে না। যেমন আই এম ফাইনলি হয় না, আই এম বিউটিফুলি হয় না। ঠিক আছে, অন্য কোনো অ্যাডভার্ব ব্যবহৃত হবে না, শুধুমাত্র স্থান বোঝায় এমন অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারবো। সো আই এম ওয়েল, ওয়েল কোন পার্ট অফ স্পিচ এখানে? সুস্থ থাকা অর্থে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আই এম ফাইন, ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ। শি লুকস বিউটিফুল, অ্যাডজেক্টিভ। আমরা এখানে দেখেন দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, বাংলাদেশ কোন পার্ট অফ স্পিচ? নাউন। তার মানে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আমরা বলি না যে তুমি কোথায়, তা আমি বলি যে আমি এখানে, আই এম হেয়ার, রাইট? তাহলে হেয়ার কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব অফ লোকেশন। হেয়ার কোন পার্ট অফ স্পিচ? এটা তো জানি আমরা, হিয়ার এন্ড দেয়ার এটা অ্যাডভার্ব, স্থান বোঝাচ্ছে। সময় স্থান বোঝায় কারা? মানে আপনাদের তো পার্ট অফ স্পিচে পড়াতে হবে এমন অবস্থা হয়ে গেছে। সময় বোঝায় কারা? এগুলো আপনাদের জানতে হবে একটু একটু হলেও। অ্যাডভার্ব অফ লোকেশন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার। সো এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসের কথা বলা হয়েছে, যে স্থান বুঝাবে। তো দেখেন আমি ঢাকায় আছি, তাহলে ইংরেজি কি হবে? আই এম অ্যাট ঢাকা আর আই এম ইন ঢাকা। তো দেখেন আই এম ইন ঢাকা, তার মানে আমরা ইন ঢাকা ব্যবহার করেছি, এটাও কিন্তু অ্যাডভার্ব অফ লোকেশন। অর্থাৎ এটা অ্যাডভার্ব বলবো নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো? ইয়েস, অ্যাডভার্ব ফ্রেজ, কারণ একটার বেশি শব্দ হলে কি হয়ে যায়? বুঝাতে পেরেছি? ইন্টারেস্টিং না যে একটা শব্দ ছিল ওটাকে আমরা পার্ট অফ স্পিচ বলছিলাম, শব্দ জাস্ট একটা বাইরে গেছে, ওটা অ্যাডভার্ব হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? সো দেখেন আই এম ইন দ্য রুম, তাহলে ইন দ্য রুম কি হবে? অ্যাডভার্ব অফ লোকেশন, স্থান বোঝাচ্ছে। কিন্তু এটাকে আমরা শুধু অ্যাডভার্ব বলতে পারবো না, এটাকে কি বলতে হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ লোকেশন। যখন একটার উপরে শব্দ হয়ে যাবে তখন আর অ্যাডভার্ব বলা যাবে না, তখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে হবে। তখন তিনজন মিলে একটা অ্যাডভার্বের কাজ করছে। আই এম হেয়ার আর আই এম ইন দ্য রুম একই জিনিস না? দেখেন এখানে আমরা হেয়ার ব্যবহার করেছি, সেম জায়গাতে আমরা ইন ঢাকা ব্যবহার করেছি, সেম জায়গাতে আমরা ইন দ্য রুম ব্যবহার করেছি, কিন্তু কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আসন কিন্তু সেম। আরে ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি কি বুঝাতে পেরেছি এই পর্যন্ত? ব্যাপারটা কিন্তু অনেক জটিল, কিন্তু আমরা সহজ করার চেষ্টা করেছি, একদম মূল, কোনো রকম এখানে শর্টকাট নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। ওকে, উই ক্যান টেক এ ব্রেক। ইফ কমপ্লিমেন্ট কামস টু অবজেক্ট, প্রেপোজিশন আর অ্যাডজেক্টিভ বুঝি নাই। প্রশ্নটা বুঝি নাই। আমরা 10 মিনিট পরে ব্যাক করবো, দেন আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলাপ করবো। আমাদের বেসিক ব্যাপার জানা শেষ। এখন আমরা শুধু পরিচিত হব যে কোথায় কিভাবে কোন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহৃত হয়। এটা আসলে আমাদের প্র্যাকটিস করতে হবে,
এবং আমি হচ্ছে যে এই শীটটা দেওয়ার পরে আপনাদের কাজ হবে একদম A to Z এটা পড়া এবং নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করা যে আমি এই জায়গাটা বুঝি নাই। অবশ্যই ক্লাসটা এই ক্লাসটা এবং আগের ক্লাসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে রাইটিং প্রবেশ করার আগে। ওকে, আমি এর মধ্যে একটা ভিডিও দিচ্ছি, আপনারা এটা বসে বসে দেখবেন 10 মিনিটে। কাভার আপ দেওয়ার জন্য একটা ভিডিও দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আপনারা ফাউন্ডেশনে যারা পড়েন না তাদের জন্য টাফ হবেই। সিম্পল। ফ্রেজ এবং ক্লজের নাম শুনলে সবারই আসলে আপনারা ভিডিওটা 2বার দেখবেন, ঠিক আছে? আমরা 10টায় 15তে ব্যাক করবো, কিন্তু তার মধ্যে 2বার ভিডিওটা দেখবেন, দেখে আবার আমাকে জানাবেন যে আপনি দেখছেন এটা। কারণ যারা বেসিক মানে ফাউন্ডেশন দুর্বল আছে তাদের জন্য তো আরেকটু পড়া দরকার। দ্যাটস ওয়াই আমি এটাকে সাজেস্ট করছি। প্লিজ এটা একটু দেখবেন। আমি ইয়াতে দিয়েছি, ইনবক্স। ওকে, পেয়েছেন কিনা? ওকে।
কি ভিডিও পাওয়া যায় না মানে কি, ভিডিওতে দিলাম আমি। সো যারা গ্রামারে দুর্বল আছেন, আই উড সাজেস্ট যে আপনাদের একবার ফাউন্ডেশন ব্যাচটা করে দেখা উচিত, যদিও আই ডোন্ট প্রমোট মাই কোর্স ইন মাই অ্যানাদার কোর্স। সো জাস্ট ওইটা হচ্ছে জাস্ট 10 মিনিটস অফ এ ক্লাস আর কি। ওকে, আমাকে চেনা যাবে কি করে? এটা 3 বছর আগের ভিডিও। চেনা যাওয়ার কথা, এখন তো মোটা হয়ে গেছে। হোয়াট, তাহলে আমি এখানে ডিটেলে আলোচনা করেছি কোনটা অ্যাডভার্বিয়াল, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট, কোনটা ডিরেক্ট অবজেক্ট, কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? সো প্রাইমারিলি আমি প্রথম দিনেই এ টু জেড পড়াবো না, এটা অনেক সহজ মনে হচ্ছে বাট এটা একটু ডিফিকাল্ট হবে। আমরা বলেছি যে আমরা একই সাথে কি শিখবো, ট্রান্সলেট করব, এবং যে কমপ্লেক্স ট্রান্সলেশন আছে ইন বিসিএস ব্যাংক, সেটা কিভাবে আমরা এই স্ট্রাকচার দ্বারা সলভ করতে পারি, এটার সাথে আমাদেরকে ফ্রেজ এন্ড ক্লজ ব্যবহার করাও শিখতে হবে, রাইট? আদারওয়াইজ আমরা তো লিখতে পারবো না। তো আমি তো আর শর্টকাটে মারতে পারবো না, সো ডিটেল আমাকে পড়াতে হবে। দ্যাটস ওয়াই আপনারা একটু ধৈর্য সহকারে এটা শিখবেন, ঠিক আছে? তো ইংরেজিতে অনেক ধরনের স্ট্রাকচার রয়েছে, আমরা এটাকে টাইপ 1 2 এভাবে ভাগ করে থাকি। ইংরেজিতে সবচেয়ে কমন স্ট্রাকচার যেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব, অর্থাৎ সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এটা ঘটে থাকে। এটা কি সাবজেক্ট অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব, ওকে? সাবজেক্ট অ্যান্ড ভার্ব, অর্থাৎ যে সকল বাক্যের তো অবজেক্ট গ্রহণ করার ক্ষমতা নাই, তার অবজেক্ট নেওয়ার দরকার নেই, এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা বলি সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সো দেখেন আমরা প্রথমে কি পেয়েছি, সাবজেক্ট ভার্ব। তো জেন, জেনিও বলতে পারেন, জেন আয়ার থেকে আসছে, জেন স্ক্রিমড। তো স্ক্রিমড কি কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব, সো এর অবজেক্টের দরকার নেই, শুধু সাবজেক্ট এবং ভার্ব দিলে বাক্য কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে বাক্যের বেসিক স্ট্রাকচার। দ্য ওল্ড ম্যান সাইড, মানে হতাশা প্রকাশ করা। দি সান রাইজেস, স্টার টুইঙ্কল, স্টার্স টুইঙ্কল। এখানে একটা মজার বিষয় আছে, আমি আপনাদের যে গত শীটটা দিয়েছি ওখানে আমি একটা ভার্বের তালিকা দিয়েছি এরগেটিভ ভার্ব বলে। এই তালিকাটা কি দেখেছেন যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়ভাবে ব্যবহার করলে অর্থ একই দেয়। যেমন ক্লোজ, তো স্কুল বন্ধ হয়ে যায় 7টায়, তাহলে আমরা কি বলবো? 5টায় বন্ধ হয়ে যায়। তো এটা তো প্যাসিভ ভয়েস, কারণ স্কুল নিজে নিজে বন্ধ হয় না, কিন্তু আপনি এটা অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারবেন। বা দোকান 7টায় খোলে, তাই না? আমরা কিভাবে লিখি? দ্য শপ ওপেন্স অ্যাট 8। এটাকে এরগেটিভ ভার্ব বলে। তো এরগেটিভ ভার্ব যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো মানে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ উভয়ই হতে পারে, এই ধরনের ভার্বকে আমরা এরগেটিভ ভার্ব বলি। তো আমরা সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ করি না, তো যার কারণে এটাকে আমরা সবসময় অ্যাক্টিভে লিখতে পারি, যদিও অর্থ প্যাসিভ দেয়। একজন বলে কোন শীট নাকি? আপনাদের টেন্সের শীটের শেষ পাতাটা দেখবেন, নাকি আমি ওপেন করে দেখাবো? খুলতেই খুঁজতে হবে আবার। টেন্সের যে শেষ পাতাটা আছে ওটাতে দেয়া আছে যে কোনগুলো এরগেটিভ ভার্ব, ঠিক আছে? আপনারা একবার দেখে নেবেন, নিশ্চিত আমি জানি যে কেউ দেখে নাই, তারা শুধু শীটটা চায়, শীট না দিলে অখুশি। শীট দিতে হবে কিন্তু এটা পড়বে না। দেখেন এটা একদম শেষ যে শীটটা আমরা দিয়েছি, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে প্রশ্ন করছিল যে এরকম বাক্য লিখলে এটা আমরা প্যাসিভে লিখবো কিনা। এক ভাই প্রশ্ন করেছিল যে ক্লোজ ভার্বটার ক্ষেত্রে, যে তাহলে দ্য শপ ক্লোজেস অ্যাট 8 কেন হলো? এটা তো প্যাসিভ হওয়ার কথা, দি শপ ইজ ক্লোজড হওয়ার কথা, রাইট? শীটের জন্য পাগল হয়ে যায়, যদি 10 মিনিট পরে দেই না, বলে যে লেটে দিছে, কিন্তু পড়ার নামে কিন্তু খোঁজ নাই। তো দেখেন এখানে আমি দিয়েছি
যে কিভাবে প্যাসিভ ব্যবহার করতে হয় ওপিনিয়ন দেওয়ার জন্য। এখানে দেখেন কি বলেছি, এরগেটিভ ভার্ব। এরগেটিভ ভার্ব হলো কিছু ভার্ব যে একই সাথে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যখন এটি ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয় তখন বাক্যের সাবজেক্ট কোনো কাজ করে না, বরং কাজটি তার উপর ঘটে। শেয়ার হয়নি বলে। ওকে, সো দেখেন, দেখা যায় এই শিটে আছে না এটা, যে এটা প্যাসিভ হলেও আপনি অ্যাক্টিভে লিখতে পারবেন। এখানে কিছু ভার্বের তালিকা দেওয়া আছে। যখন এটি ইনট্রানজিটিভে ব্যবহৃত হয় তখন বাক্যের সাবজেক্ট কোনো কাজ করে না, বরং কাজটি তার উপর ঘটে। মানে এটা প্যাসিভ সেন্সে ব্যবহৃত হয়, কিন্তু লিখতে হবে। দেখেন, ফলে বাক্যটি গঠনে অ্যাক্টিভ হলেও অর্থের দিক থেকে প্যাসিভ। ইন্টারেস্টিং না? যে আপনি লিখছেন অ্যাক্টিভে কিন্তু অর্থ দিচ্ছে প্যাসিভে। এরকম কিছু বাক্য আছে। এই ভার্বগুলোকে আমরা এরগেটিভ ভার্ব বলি। আচ্ছা, ক্যাপশনে কিছু একটা সমস্যা থাকতে পারে, এটা বইয়ে ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। যেহেতু এটা বইয়ের শিট আর কি, মানে আমাদের বইয়ের যে কাজ চলছে সেখান থেকে দেওয়া হয়েছে হুবহু। ঠিক আছে, যেমন দেখেন ব্রেক, মেল্ট, বার্ন, হিল। ক্ষতটি সেরে গেল। এখন ক্ষত কি নিজে নিজে সারলো নাকি ওষুধ দিয়ে সারলো, এটা তো আমরা জানি না। দোকানটি বন্ধ করা হলো, তো আমরা লিখি ক্লোজেস। ইজ ক্লোজড আমরা সাধারণত লিখি না। দেখেন, দরজাটি বন্ধ হয়ে গেল। এখন আপনার প্রথম যে গ্রামার আমরা শিখিয়েছি যে দি ডোরের সাথে ক্লোজের সম্পর্ক দেখতে হবে, তাই না? দেখে এটা অ্যাক্টিভ না প্যাসিভ নির্ণয় করতে হবে। কিন্তু এখানে আপনি অ্যাক্টিভ প্যাসিভ নির্ণয় করলেও এটা আপনি প্যাসিভে লিখলে কিন্তু ভুল হবে না, আমি বলেছি। লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি অ্যাক্টিভে লিখতে পারবেন। দ্য ডোর ক্লোজড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজেস নাই এখানে। যেটা নাই সেটা অন্য জায়গায় আছে, অন্য কোনো টেন্সের সাথে দেওয়া হয়েছে। আই এম শিওর যেটা আছে, আমি তো নিজেই দিলাম। এই যে এখানে আছে তো। আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ হবে না, জাস্ট ক্যাপশনে ভুল আছে, এই আর কি। বললাম যে ক্যাপশনে ভুল আছে, কালকে চেক করলাম আমি এটা। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ ব্যবহৃত হয় না একাডেমিক রাইটিং এ। এটা প্রোগ্রেসিভের গুলো একসাথে দেওয়া আছে, রাইট? যত রকম প্রোগ্রেসিভ আছে কোথায় দেওয়া আছে? এটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভের ভেতরে দেওয়া আছে, যে যতগুলো প্রোগ্রেসিভ আছে সেগুলো কিভাবে ব্যবহৃত হয় একসাথে দেওয়া আছে, যেহেতু এগুলো কম ব্যবহৃত হয়, মানে রেয়ারলি। ওকে, বুঝতে পেরেছি পেরেছি যে এরগেটিভ ভার্ব কোনগুলা। এটা কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে ফর একাডেমিক রাইটিং, নাহলে আপনার মনে হবে যে যা পড়াইছি ভুল পড়াইছি। হ্যাঁ, এখানে প্যাসিভ কেন হচ্ছে না, এরকম এরকম অনেক কিছুই। তো যারা কন্টিনিউয়াস নিয়ে খুঁজছেন, দেখেন সবগুলো কন্টিনিউয়াস একসাথে দেয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভেতরে। এই যে প্রোগ্রেসিভ টেন্সেস এর ব্যবহার, ঠিক আছে? এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ কোথায় ব্যবহার করা যায় না, ঠিক আছে? সবগুলো একসাথে দেয় আর কি। প্রোগ্রেসিভ সবচেয়ে কম ব্যবহৃত হয় একাডেমিক রাইটিং এ, দুইটা জায়গা ছাড়া কোথাও ব্যবহৃত হয় না, এই জন্য একসাথে করা হয়েছে। হোয়াট এভার, একই শীট বারবার আসে কেন? আমাদের হোমে যাইতে হবে। আমি কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসবে, এবং এখানে আপনাদের কাজ হচ্ছে যে এই অ্যাক্টিভিটি যেটা লেখা আছে এটা প্র্যাকটিস করা। কি করা? এই শীটটা পড়ার পরে অ্যাক্টিভিটিটা প্র্যাকটিস করা। অবশ্যই এটা খুবই সহজ, কিন্তু সহজ হলেও আপনাকে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার ভবিষ্যতে অসুবিধা না হয় আর কি। আমি বলেছি এটার উপরে আমি ডিটেলে আনসার করবো ইন দ্য নেক্সট ক্লাস। এই জন্য আমি এখানে খুব কম পড়াচ্ছি, কারণ হচ্ছে আমি আগামী ক্লাসেও এটা নিয়ে ডিটেল আলোচনা করবো, অ্যালং উইথ কমপ্লেক্স সেন্টেন্সেস, কিভাবে আমরা এই স্ট্রাকচার থেকে একটা বড় স্ট্রাকচারে যেতে পারি। ঠিক আছে? দেন টাইপ টু। টাইপ টুতে কি রয়েছে বেসিক স্ট্রাকচারে? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। মানে অবজেক্ট কাকে আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। অবজেক্ট কাদের থাকে? ট্রানজিটিভ ভার্বে, রাইট? তো আমরা এখানে ট্রানজিটিভ ভার্বের পরে কিভাবে অবজেক্ট ব্যবহার করা হয়, এটা হচ্ছে বাক্যের দ্বিতীয় রকমের স্ট্রাকচার। অর্থাৎ বাক্যের মোটামুটি 6 থেকে 7 রকমের স্ট্রাকচার রয়েছে।
এর বাইরে ইংরেজিতে আর কোনো স্ট্রাকচার নেই। যেটা আছে সেটা হচ্ছে এইটারই নানা ধরনের ব্রড অথবা শর্ট এন্ড ফর্ম। ওকে, মানে এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে মেইন স্ট্রাকচার আর কি, বেসিক স্ট্রাকচারস অফ ইংলিশ সেন্টেন্সেস। ওকে, জাকির স্যারের একটা বই আছে, দি অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্সেস, কেউ চাইলে এটা পড়তে পারেন। সো এটা হচ্ছে দি অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্সেস, ইংরেজি বাক্যের ব্যবচ্ছেদ আর কি। তাহলে আমরা প্রথমে পেয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে এটা অবশ্যই পড়ে আসতে হবে। আপনারা যেটা করবেন অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করে আসবেন। ওকে, আশা করি এটা পড়লে আর ওইগুলো অসুবিধা থাকবে না। তবু আরেকটা বই আমি সাজেস্ট করতে পারি, সেটা অবশ্যই পড়বেন যদি আপনি স্ট্রাকচার শিখতে চান। মানে স্ট্রাকচারাল ইংলিশ বলি আমরা এটাকে, স্ট্রাকচার দিয়ে ইংরেজি শেখা, স্ট্রাকচারাল সিলেবাস বলি। বইয়ের নাম এখানে দিলাম, লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে। ঠিক আছে, এটার প্রকাশক হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নার, রাইটার হচ্ছে সদরুদ্দিন আহমেদ পিএইচডি। এটা অবশ্যই জীবনে একবার পড়া উচিত, যারা গ্রামার বইটা পড়ছেন জীবনে। ওকে, খুবই ভালো বই কিন্তু। আমি যে স্ট্রাকচার নিয়ে কথা বলবো সেগুলো ওখানে আছে, মানে এই বেসিক গুলো ওখানে আছে, কিছু কিছু নাই কিন্তু বেশিরভাগই আছে। সো দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো যে রাইটিং এর জন্য এই বইটা ম্যান্ডেটরি টু লার্ন দ্য স্ট্রাকচার্স অফ ইংলিশ। এটার দাম 100 টাকার নিচে। ওকে, এটার দাম 100 টাকার নিচেই আর কি। সো আশা করি আপনাদের কিনতে কোনো অসুবিধা হবে না, এবং পড়তেও সময় লাগবে না, একদিনে পড়া যায়। তারপরে তৃতীয় স্ট্রাকচার যেটা রয়েছে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল। আমরা একটু আগে দেখলাম না অ্যাডভার্বিয়াল কিভাবে কাজ করে। ওই বইটার নাম দি অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্সেস। এটার দামও কম, বাট আমার কাছে মনে হয় উপরেরটা পড়লেই হবে, যদি আপনাদের সময় থাকে। না পড়লেও অসুবিধা নাই, যেহেতু আমি নিজে পড়াচ্ছি। তাও আমি সাজেশন দিলাম, এস এম জাকির হোসেন। এবং আপনারা হয়তো জানেন যে হি ইজ মাই টিচার, সো তার বইতে সাজেস্ট করবোই। সো এস এম জাকির হোসেন। ওকে, তাহলে আমরা তৃতীয় যে স্ট্রাকচার পেয়েছি, একটু আগে আমরা পড়েছি সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল, তাই না? যদি ইন্ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আমরা তারপরে পরে একটা অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে পারি। সো দিস ইজ দ্য থার্ড টাইপ অফ সেন্টেন্স ইন ইংলিশ। তারপর যেটা আছে নাম্বার 4, দুইটা অবজেক্ট, ডাই ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলো দুইটা করে অবজেক্ট গ্রহণ করে। একটাকে বলে ইনট্রানজিটিভ, একটা হচ্ছে সরি একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো এই ভার্বগুলো কি কি সেটার একটা তালিকা দেওয়া রয়েছে এখানে আহ, খুব সুন্দর করে। এবং এগুলোকে আমরা অল্টারেশনে ব্যবহার করতে পারি, কোথাও ফর এবং টু ব্যবহার করতে পারি। আমি এটা আগামী ক্লাসে পড়াবো, বাট জাস্ট আপনাদেরকে মেসেজটা দিয়ে গেলাম যে কিভাবে এটা পড়তে হবে। একদম এখানে একটা লাইনও বাদ দিবেন না। ইফ ইউ ওয়ান্ট টু রাইট সামথিং, আপনাকে গ্রামাটিক্যালি কারেক্ট হইতে গেলে অবশ্যই এটা জানতেই হবে, মানে কোনো অল্টারনেটিভ ওয়ে নাই কিন্তু। ঠিক আছে, এখানে সুন্দর করে দেয়া আছে, এবং যতগুলো এক্সারসাইজ দেওয়া আছে অ্যাক্টিভিটি, অবশ্যই অ্যাক্টিভিটিগুলো আপনারা করবেন। এখানে কোশ্চেনের নাম দেওয়া আছে, স্ট্রাকচারাল অ্যানালিসিস, এবং নিচে কিন্তু আনসার দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনের। ওকে, টাইপ 5 সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এটাও কিন্তু আমি পড়ালাম একটু আগে, তাই না? যে কখন কমপ্লিমেন্ট ব্যবহৃত হয় এবং সেই ভার্বগুলো কি কি, সেই ভার্বগুলোর তালিকা এখানে দেওয়া আছে যে কোন কোন ভার্ব কমপ্লিমেন্ট গ্রহণ করবে। ওকে, দেখেন আছে কিনা, পুরোটাই দেয়া আছে। দেন টাইপ 6 অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের পরেও একটা কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করতে পারি। এত সময় আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখেছি, অর্থাৎ আই এম ইন ঢাকা, দেন আই এম ফাইন, আই এম ওয়েল, এগুলো তো জাস্ট কমপ্লিমেন্ট। অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যদি অবজেক্টের পরে একটা কমপ্লিমেন্ট থাকে, সেটাও আমরা আলোচনা করবো, বাট আগে পড়তে হবে, আদারওয়াইজ এটা কাজে দিবে না। এবং আপনারা পড়ার পরে অবশ্যই আমাদেরকে গ্রুপে জানাবেন। কোথায়? আমাদের যে ভিডিওটা থাকবে, আজকে যে ভিডিওটা আপলোড করবো এটার নিচে আপনারা কমেন্ট করবেন যে ওকে। এটা কিন্তু আমি ম্যান্ডেটরি রিড হিসেবে দিচ্ছি। ঠিক আছে, ম্যান্ডেটরিতে বোঝেন, আবশ্যকভাবে এটা পড়ে আসতে হবে আগামী ক্লাসে। না বুঝলে আমাকে আপনি হাজারবার প্রশ্ন করতে পারবেন, কিন্তু পড়ে একবার আসতে হবে, এবং বলবেন যে আমি এই জায়গাটা বুঝি নাই। আদারওয়াইজ কিন্তু আমরা সামনে মুভ করতে পারবো না। এম আই ক্লিয়ার? ওকে, আজকের জন্য ছুটি। সামটাইমস ছোট ছোট ক্লাস নিতে হবে।
তো যার কারণে এটা হচ্ছে যে আমরা আগামী ক্লাসে প্রায় 3 ঘন্টার বেশি ক্লাস নেব কিন্তু। তো আগেই বলে দিলাম। তো আগামী ক্লাস কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, যার কারণে আপনারা অবশ্যই এটা পড়ে আসবেন। ওকে, গুড নাইট। শিটটা আমরা আপলোড করে দিচ্ছি, ওকে। এবং এক্সারসাইজটা করবেন, হ্যাঁ, এক্সারসাইজে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে ফাংশন করতেছে, ভালো লাগবে যদি এটা বুঝতে পারেন যে অনেক কঠিন কিছু না। হোল শিট তো পড়তেই হবে, হোল শিট দিচ্ছি কিসের জন্য? বেশি না তো, অনেক ছোট তো, 25 পাতা মাত্র। ঠিক আছে, আজকের মতো আমরা যেতে পারি। গুড নাইট। আজকে আমরা একদম 10:30-তে ক্লাস শেষ করছি। রেকর্ড।